হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিও টেস্ট পেপারের সলিউশন করছিলাম। এর আগের ক্লাসে আমরা 682 পেজের যে কোশ্চেন ছিল ম্যাথের কোশ্চেন সেটা সলিউশন করেছি। তো আজকের ক্লাসে আমরা 661 পেজের এই ভিডিও টেস্ট পেপার যে ম্যাথের কোশ্চেন সেটা আছে তার সলিউশন শুরু করছি। দেখো, একের দাগের এক থেকে এমসিকিউ বলা আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এন বছর পর জনসংখ্যা হবে, পি ছিল 1 প্লাস 2r/100 টু দি পাওয়ার এন বছর পর এটা কেটে গিয়ে 50 হয়ে যাচ্ছে শুধুমাত্র। তাহলে জনসংখ্যা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার এন। অপশন বি তে আছে এটা, অপশন বি, পি ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার এন। ঠিক আছে, নেক্সট দেখো দুইয়েরটা। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 3x² প্লাস 5x প্লাস 2। সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, তাহলে 1/α মাইনাস 1/বিটা। 3x² প্লাস 5x প্লাস 2 = 0। তাহলে আলফা প্লাস বিটা কি হবে? সমীকরণের দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, আলফা প্লাস বিটা মাইনাস b/a মানে মাইনাস 5/3, আর আলফা ইন্টু বিটা হয়ে যাবে c/a মানে 2/3। তাহলে 1/α মাইনাস 1/বিটা। আলফা বিটা লসাগু, এটা হয়ে যাচ্ছে বিটা মাইনাস আলফা। তাহলে আলফা ইন্টু বিটা কত? 2/3। তাহলে এই যে এটা বিটা মাইনাস আলফা চেয়েছে, কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো, প্লাস মাইনাস হাফ অপশন আছে, প্লাস মাইনাস 1/3 অপশন আছে। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বের করেছি, আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, বা বিটা মাইনাস আলফা কি হবে? বিটা মাইনাস আলফা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু যে আলফা প্লাস বিটা এ প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4ab মানে 4 আলফা বিটা। তবে এটা ফর্মুলায় পড়ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 25/9 মাইনাস 4 ইন্টু এইটা, তাহলে মাইনাস 8/3 হয়ে যাচ্ছে। তাহলে 9 লসাগু, তাহলে এটা 25 মাইনাস 3 3 8 24, তাহলে 1/9 হয়ে যাচ্ছে। তাহলে এর রুট করলে প্লাস মাইনাস 1/3 হয়ে যাচ্ছে। এই যে এটা বিটা মাইনাস আলফা তার স্কোয়ারের ভ্যালু এইটা, তাহলে এটা বিটা মাইনাস আলফার ভ্যালু কত? উভয় দিকে রুট করতে হবে, উভয় দিকে রুট করলে এটা প্লাস মাইনাস 1/3, তাহলে নিচে 3 কেটে গেলে প্লাস মাইনাস হাফ হয়ে যাচ্ছে। এটা আনসার। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটু বড় আছে, অন্য অঙ্ক হচ্ছে, কারণ বিটা মাইনাস আলফার ভ্যালুটা বের করতে হচ্ছে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা থেকে। অপশন এ যেটা আছে সেটা সঠিক অ্যান্সার, প্লাস মাইনাস হাফ। 3 4 5 6, 3 একটা কি আছে? 3 আছে এবিসিডি সামান্তরিকের এ কোণ 115 ডিগ্রি, তাহলে সি কোণের বৃত্তীয় মান। তাহলে এবিসিডি সামান্তরিক, দেখো এখানে বলেছে এবিসিডি সামান্তরিকের এ কোণ 115, তাহলে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এই যে এবিসিডি সামান্তরিক মানে সামান্তরিকের বিপরীত কোণ সমান, এইটা এ হলে সিটা তার বিপরীত কোণ হচ্ছে, ঠিক। তাহলে সি কোণের মান 115, তাহলে আমরা এবার বৃত্তীয় মান মানে 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি পাই বাই 180 আর 115 ইন্টু 115, তাই তো? কত দিয়ে কাটছে? 5 দিয়ে। 5 23, 5 3 15, 3 5 6 30, তাহলে 23 পাই রেডিয়ান বাই 36। এটা অপশন সিতে 23 পাই বাই 36। নেক্সট দেখো চারেরটা। চারের কি বলেছে? দুটি সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4। তাহলে একটার ব্যাস আমরা 2r1, অন্যটার একটা ব্যাসের অনুপাত 3:4। তাহলে 2r1 বাই 2r2 ইজ ইকুয়াল টু 3/4। তার মানে r1/r2 হয়ে যাচ্ছে কেটে গিয়ে 3/4। অনুপাত যেহেতু 3:4, তাহলে r1/r2 3:4। হ্যাঁ, তাহলে শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? এটা আমরা ধরো r1 ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি 3k আর r2 ইজ ইকুয়াল টু 4k। তাহলে আয়তনের অনুপাত 1/3 পাই r1 স্কোয়ার h সমান উচ্চতা বিশিষ্ট 1/3 পাই r2 স্কোয়ার h। হ্যাঁ, তাহলে 1/3 পাই তুলে দেওয়া হলো, 1/3 পাই h তুলে দেওয়া হলো, এখান থেকে ওদিক থেকে তুলে দিলে r1 এর ভ্যালু কত? 3k তার স্কোয়ার ইজ টু এটা 4k তার স্কোয়ার, তাহলে 9k স্কোয়ার ইজ টু 16k স্কোয়ার, কে স্কোয়ার উঠে গেলে তুলে দেওয়া হলে 9:16 অ্যান্সার আসছে। দেখো 9:16। তাহলে এখানে আয়তন অনুপাত অপশন বি তে আছে 9:16। নেক্সট দেখো পাঁচেরটা।
এখানে বলছে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। পোস্টের ছায়ার দৈর্ঘ্য, ছায়াটার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ, মানে ছায়াটা বেশি এইটা। তাহলে এইটা মনে করো এক্স, তাহলে এইটা হয়ে যাচ্ছে √3x, তাই তো? ছায়ার দৈর্ঘ্য এত গুণ। এবার তারপর কি বলে দিয়েছে? তারপর বলা আছে সূর্যের উন্নতিকোণ কত। তাহলে এইটা মনে করো থিটা উন্নতিকোণ। থিটা উন্নতিকোণ হলে তাহলে ট্যান থিটা কত হয়েছে? লম্ব বাই ভূমি। এখানে লম্ব হিসাবে এক্স আছে আর ভূমি হিসাবে √3x আছে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স এক্স এটিকে 1/√3 মানে ট্যান 30 মান। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, অপশন বি। নেক্সট দেখো, 6 7 x 8 y 16 সংখ্যাগুলির গড় 9 বলে দেওয়া আছে। এরকমটা আমরা আগেও পড়েছি। অজানা যে মান আছে তাতে x আর y আছে। তাহলে আছে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 16, তাই তো? বাই 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ, সংখ্যাগুলির গড় 9 বলে দেওয়া আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 16 আর 8 24 আর 6 30 37, 37 প্লাস এক্স প্লাস ওয়াই গোনাগুনি গুণ করে দাও 54 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 54 মাইনাস 37, 7 × 14 7 14 হাতে 3 4 4 4 1 5 ফর 17 আছে। দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, অপশন বি তে আছে। আচ্ছা 6 7 8 6 7 x 8 y 16, অপশন বি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 16। দেখো এমসিকিউ 6টা ছিল, এমসিকিউ 6টা কমপ্লিট হলো। আমরা 2 এর দাগে যাচ্ছি, শূন্যস্থান 15 অঙ্কে। এবিডিএ টেস্ট পেপারে আমরা শেষের দিক থেকে প্রত্যেকটা কোশ্চেন সেটের সলিউশন করে দিচ্ছি। যে কোশ্চেন সেটে তোমাদের প্রবলেম হবে সেটাই তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখে নিতে পারবে। দুটি বৃত্ত স্পর্শ বা ছেদ না করলে সাধারণ স্পর্শকের সংখ্যা। এই যে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত স্পর্শ বা ছেদ কিছুই করেনি। এই একটা সরল সাধারণ স্পর্শক হবে, এই একটা সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক মানে তাদের একই দিকে দুটো বৃত্ত। এই স্পর্শকের নিচের দিকে দুটো বৃত্ত, এই স্পর্শকের উপর দিকে দুটো বৃত্ত, তাহলে দুটোই সরল সাধারণ স্পর্শক, দুটো হলো। এই একটা তির্যক সাধারণ স্পর্শক, দুপাশে দুটো বৃত্ত, এই একটা তির্যক সাধারণ স্পর্শক, মানে টাচ করবে। তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক হবে, দুটো তির্যক হবে যদি ছেদ বা স্পর্শ না করে। তাহলে শূন্যস্থানে 4টি। আচ্ছা, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য। দেখো একই বৃত্তে যে দুটো চাপ দ্বারা, এ এখানে মনে করো এ, এখানে বি আর এখানে সি, তাহলে এইটা দ্বারা যে বৃত্তস্থ কোণটা হচ্ছে আর এই দুটো দ্বারা যে বৃত্তস্থ কোণ হচ্ছে যদি সমান হয় তাহলে মনে রাখবে যে চাপ দুটোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা সমান, কোণগুলো সমান হলে চাপ দুটোর দৈর্ঘ্য সমান, ঠিক আছে? সেপারেট চাপ যদি হয়। দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে z মাস ও w মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশ অনুপাত হবে। তাহলে প্রথম ব্যক্তি দিয়েছে x টাকা দিয়েছে z মাসের জন্য, তাহলে xz ইজ টু yw হবে, ঠিক আছে? মানে টাকাটার সঙ্গে মাসটা গুণ হয়ে যাবে, 1 মাস হিসেবে মূলধন বের করে নেওয়া হবে, টাকার সঙ্গে সময়টা গুণ হয়ে যাবে। তাহলে x যে দিয়েছে, x টাকা যে দিয়েছে সে z মাস দিয়েছে, তাহলে xz ইজ টু x ইন্টু z ইজ টু yw, ঠিক আছে? 4 a/√5 b/√7 c/√11 এই অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, সেটা কিন্তু রুটটা দিয়ে নেই, এখানে রুটটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি a/√5 b/√7 ইজ ইকুয়াল টু c/√11 ইজ ইকুয়াল টু কার সঙ্গে সমান? p √7 এ √7 এ √7 √5 এ √7b, হ্যাঁ? √5 এ √7b √11c, এইটা সমান আমরা কে ধরছি। তাহলে এইটা সমান ওকে, তার মানে a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √5k, b ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √7k, আর c ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √11k। তাহলে abc এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এইটা সমান ওকে, তাহলে এই যে √5 আছে এর জায়গায় বসিয়ে দিচ্ছি, এইটা √5k হয়ে যাচ্ছে। b √7, b এর জায়গায় √7k বসাচ্ছি। c আছে √11 c এর আগে, আর c এর ভ্যালুটা √11k বাই p ইজ ইকুয়াল টু k, ঠিক আছে? তাহলে দুটো √5 গুণ হয়ে 5k
এটা একইভাবে 7k, এটা একইভাবে 11k। আচ্ছা, একবার কোনাকুনি গুণ করে p ইন্টু k করে দিই, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে? 11 সাথে 18, 18 5 23k ইজ ইকুয়াল টু pk। কে কে কেটে দিলে p ইজ ইকুয়াল টু 23 হয়ে যাচ্ছে। দেখো, কে কে কেটে দিলে p ইজ ইকুয়াল টু 23। তাহলে p ইজ ইকুয়াল টু শূন্য স্থানে 23, 5 6। 5 বলা আছে tan 3 থিটা সমান √3। দেখো 5 না, tan 3 theta is equal to √3। তাহলে tan 3 theta is equal to tan 60 মান √3, 3 theta সমান 60, থিটা সমান 60/3, 20 চলে আসছে। 60 কে 3 দিয়ে ভাগ করছি, 3 × 60। কিসের মান চেয়েছে? তবে θ/2 এর মান। তাহলে থিটার মান যদি 20 হয়, θ/2 এর মান 10, তাহলে এটা হয়ে যাবে 10 ডিগ্রি। আচ্ছা, ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক বোঝাইবে ছেদবিন্দুর ড্যাশ মধ্যমাকে প্রকাশ করে। একটা ক্ষুদ্রতর সূচক, একটা বৃহত্তর সূচক, তাদের ছেদবিন্দুর যে ভুজ হয় সেটা মধ্যমাকে প্রকাশ করে, ঠিক আছে? ভুজটা, তাহলে শূন্যস্থানে ভুজ হবে, ভুজটা মধ্যমাকে প্রকাশ করে। নেক্সট দেখো, মানে এই রকম ব্যাপারটা, এটা যে হচ্ছে এইরকম একটা ধরো, আর এইরকম একটা সাপোজ, এই যে এইটা ছেদবিন্দু, এইটা মধ্যমাকে প্রকাশ করছে, ভুজটা, ঠিক আছে? নেক্সট দেখো 3-এর দাগে, 3-এর দাগে সত্য মিথ্যা। আচ্ছা, প্রথমেই বলা আছে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে চক্রবৃদ্ধি হারে 10 বছরে 3 গুণ হবে। আচ্ছা, তাহলে x টাকা দ্বিগুণ হচ্ছে 2x টাকা, সুদের হার 8%, তাহলে 2x - x সুদ হয়ে যাচ্ছে x টাকা, তাহলে দ্বিগুণ হচ্ছে, তাহলে এইটা x আর 5 বছরে PRT/100, x কেটে গেল, এটা 20, তাহলে সুদের হার কোনাকুনি গুণ করে r = 20%, সুদের হার 20%। এবার চক্রবৃদ্ধি হারে 10 বছরে 3 গুণ হবে, তাহলে এই x টাকাটা এইটাই কত বছরে 3 গুণ হচ্ছে? তাহলে p মানে এখানে x ইন্টু 1 প্লাস 20/100 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দেখো, যদি 10 বছরে 3 গুণ হবে বলেছে, তাই তো? এটা 3x হচ্ছে কি দেখে নিই আমরা। এটা বলেছে যে চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছরে 3 গুণ হবে, 5 বছরে দ্বিগুণ হলে চক্রবৃদ্ধি হারে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে চক্রবৃদ্ধি হারে 10 বছরে 3 গুণ হবে। 5 বছরে দ্বিগুণ, তাহলে সরল সুদের হারে অটোমেটিক্যালি সরল সুদে তো 10 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইটা থেকে কি আসছে? 1/5 x ইন্টু, তাহলে 5 6/10 চলে আসছে, তারপর 10, তার মানে 6/5 চলে আসছে, 6/5। তাহলে এটা গুণ করলে অনেকটা বড় চলে আসছে। তাহলে এটা যে এখানে নর্মাল লজিক থেকে দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে সরল সুদের হারে 5 বছরের দ্বিগুণ, তাহলে চক্রবৃদ্ধি হারে 10 বছর 3 গুণ, তাহলে চক্রবৃদ্ধি হারে 3 গুণের বেশি হয়ে যাওয়ার কথা 10 বছরে, তাই এটা মিথ্যা হবে, ঠিক আছে? যদিও সত্য বলা আছে, কিন্তু এটা মিথ্যাই হবে, কারণ এটা সরল সুদের হারেই 10 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, চক্রবৃদ্ধি সুদের হার আরো বেশি হবে। একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দেখো 2x² - 3x। বিষয়টা বলছি, দেখো 5 বছরে সরল সুদের হারে দ্বিগুণ বলেছে, 5 বছর যদি দ্বিগুণ বলে দেয় সরল সুদের হার 20% সুদের হার বলছে, তাহলে সরল সুদের হারে 10 বছরের সুদ কত হচ্ছে? দেখো, 10 বছরে x ইন্টু সুদের হার 20 বেরিয়েছে, হ্যাঁ, PRT/100, 10 বছরে কত হচ্ছে? 0 0 0 0 কেটে গেল, 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সুদটা 2x হয়ে যাচ্ছে, সুদটা 2x
আর এক্স ছিল, এক্স টাকা, সুদটা 2x, তাহলে সরল সুদের হারে 10 বছরে 3 গুণ হয়ে গেল। সরল সুদের হারে যদি 10 বছরে 3 গুণ হয়, চক্রবৃদ্ধি হারে আরো বেশি হবে। হ্যাঁ, তাই এটা অ্যান্সার যেটা চেয়েছে যে চক্রবৃদ্ধি হারে 10 বছর 3, তো চক্রবৃদ্ধি হারে 10 বছরে 3 গুণের বেশি হবে, ঠিক আছে, তাই এটা মিথ্যা। সত্য দেওয়া থাকলো উত্তরে। 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস কে প্লাস 2, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস কে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এইটা আছে। আচ্ছা, সমীকরণে একটি বীজ শূন্য হবে যখন কে নট ইকুয়াল টু 0। তাহলে একটি বীজ শূন্য হওয়ার জন্য, সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার জন্য, তাহলে এই পার্টটা এইটা থেকে যাবে, তাহলে এই পার্টটাকে 0 হতে হবে। কনস্ট্যান্ট পার্টটা যদি 0 হয়ে যায়, হ্যাঁ, মানে বীজদ্বয়ের গুণফলটা যদি 0 হয়ে যায়, তখন এইটা যদি হয়ে যায় কি হবে, 0, x কমন, 2x মাইনাস 3, তাহলে x ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে। তার মানে এই যে মাইনাস কে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে কে সমান 2 হচ্ছে। কে সমান 2 হলে একটা বীজ শূন্য হয়ে যাচ্ছে। এবার এখানে কি বলেছে, একটি বীজ শূন্য হবে যখন কে নট ইকুয়াল টু 2, কে সমান, কে ইজ ইকুয়াল টু 2 হলে, কে ইজ ইকুয়াল টু 2 হলে একটি বীজ শূন্য হবে। তাহলে যেটা বলা আছে মিথ্যা বলা আছে, যে নট ইকুয়াল টু 2 হলে, ইকুয়াল টু 2 হলে তখন একটা বীজ শূন্য। আচ্ছা, 3 একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এই একটা বৃত্ত, এই একটা স্পর্শক, এর সমান্তরাল এইদিকে একটা স্পর্শক হতে পারে, ঠিক আছে। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুটির অধিক স্পর্শক অঙ্কন করা যায়। সমান্তরাল দুটো স্পর্শক হতে পারে, সমান্তরাল দুটোর অধিক হয় না, তাহলে একটা ভেতর দিয়ে গেলে এটা ছেদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। 4, 5, 6। 4 কি বলছে, একই ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তনের অপেক্ষা বেশি। একই ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের যে আয়তন সেটা নিরেট চোঙের আয়তন, আচ্ছা ফাঁপা নিরেট বিষয়টা যাই হোক, আয়তনটা একই দখল করে থাকবে। ফাঁপা আর ভেতরটা ফাঁপা, ভেতরটা তো ফাঁপা, কিন্তু বাইরের টোটাল আয়তনটা একই আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে কতটা মেটেরিয়াল, কতটা সলিড নিয়ে তৈরি হয়েছে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি, এটা মিথ্যা। 5 আচ্ছা, থিটার আলফার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান 2। আচ্ছা, এবার এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা নর্মালি কি হতে পারে যে সাইন স্কোয়ার আলফা সর্ববৃহৎ মান হচ্ছে 1 আর নিম্ন মান -1 হচ্ছে, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে 0, হ্যাঁ, সর্বনিম্ন মান যে কোনো অ্যাঙ্গেলের জন্য, ধরো এটা ধরো 30 ডিগ্রি যদি ধরি, 30 ডিগ্রি, বা আমরা যে কোনো অ্যাঙ্গেল ধরো 90 ডিগ্রি ধরছি, 90 ডিগ্রি হলে এইটার মান 1, এটা 0, ঠিক আছে। তাহলে যেখানে দিয়েছে যে এটা সর্বনিম্ন মান 2, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, কারণ যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা ধরছি, ধরো 0 ডিগ্রি, সাইন 0 এর মান 0, এইটার মান কত, এইটার মান 1, তখন 1 হয়ে যাচ্ছে, 1 একটা মান, সর্বনিম্ন মান একটা আসছে, ঠিক আছে, সর্বনিম্ন মান। আচ্ছা, আরো কম হতে পারে, কিন্তু 2 তো হচ্ছে না, বলেছে 2 হবে সর্বনিম্ন মান, 2 তো হচ্ছে না, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 এন যদি যুগ্ম সংখ্যা হয়, এন যুগ্ম সংখ্যা হলে ধরো এন 8, n/2 তম পদ ও n/2 - 1 তম পদ, তাহলে এন ধরো 8, মানে 8টা পদ আছে, তাহলে 4 নম্বর পদ আর 5 নম্বর পদের সমষ্টি বাই 2 হচ্ছে মধ্যমা হয়, তার মানে n/2 4 নম্বর পদ আর n/2 -1 বলে দিয়েছে বইয়ে, তার মানে 3 নম্বর পদে চলে আসছে। এটা হয় না, হয় কোনটা, এইটা আর n/2 + 1, মানে 4 নম্বর পদ, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 4 + 1 5, এই দুটো সমষ্টি বাই 2 হয় মধ্যমা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও যেটা বলা আছে সেটা মিথ্যা, সব কটা মিথ্যা। শেষ দিক থেকে সমস্ত পেজ সলভ করে এলাম, এইটাই একমাত্র আছে যে সব কটা মিথ্যা হলো। এবার যাব 4 দাগে, যেগুলো 2 নম্বরের প্রবলেম আছে সেগুলো সলভ করব। প্রথমটা,
কোনো আসল ও 5 বছরের সবৃদ্ধি মূল 5:6 হলো সরল সুদের হার। একদম সহজ অঙ্ক। ধরি আসল, ধরে নিচ্ছি আসল ইজ ইকুয়াল টু 5x টাকা। তাহলে সবৃদ্ধি মূল মানে সুদ আসল, ঠিক আছে? সুদ আসল কত? 5:6 যেহেতু বলেছে 6x টাকা, তাহলে সুদ কত? সুদ আসল থেকে আসল বিয়োগ সমান x টাকা, ঠিক আছে? সময় কত বলেছে? সময় 5 বছর। আমরা ধরে নিচ্ছি, ধরি সুদের হার সমান r%। অতএব r% হারে x 5x টাকার 5 বছরের সুদ, এটা সূত্রে ফেলে ক্যালকুলেশন করে সুদটা বের করছি, আর একটা বিয়োগ করে সুদ বের করি। দুটো সুদ একই টাকার যেহেতু সমান হবে, একই সময়ের একই সুদের হারে, তাহলে 5x ইন্টু r ইন্টু 5/100 এত টাকা। 5 20 5 4 20 সমান xr/4 এত টাকা। তাহলে শর্তানুসারে xr/4 ইজ ইকুয়াল টু x, বা r ইজ ইকুয়াল টু x ইন্টু 4/x, x কেটে গেল, বা r ইজ ইকুয়াল টু 4। তাহলে নির্ণয় সরল সুদের হার 4%। অ্যান্সার আসছে নির্ণয় সরল সুদের হার 4%। এটা অ্যান্সারটা লিখবে অবশ্যই প্রত্যেকটা অঙ্কের। 2 দেখা যাচ্ছে, দেখো। একটি অংশীদারি কারবারে রাম ও শ্যামের মূলধনের অনুপাত 3:4, শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 6:5। যদি ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে যদুর লাভ কত? তাহলে রাম ও শ্যামের মূলধনের অনুপাত, রাম ও শ্যামের মূলধনের অনুপাত কত? রাম ও শ্যামের মূলধনের অনুপাত 3:4, ঠিক আছে? আর শ্যাম ও যদুর মূলধন অনুপাত, শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 6:5, ঠিক আছে? এবার যে এই দুটো আলাদা আলাদা অনুপাত, এখানে যদুর সাপেক্ষে 4, এখানে শ্যামের সাপেক্ষে 4, এখানে শ্যামের সাপেক্ষে 6, এটা একটা ইকুয়ালিটিতে আনতে গেলে 6 আর 4 লসাগু 12, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, 9:12, এটাকে 2 দিয়ে 12:10, ঠিক আছে? তাহলে রাম শ্যাম যদুর মূলধন অনুপাত, রাম শ্যাম ও যদুর মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত, রাম শ্যাম ও যদুর মূলধনের অনুপাত সমান, তাহলে এবার আমরা একটাইতে প্রকাশ করতে পারলাম, এইটা 9:12:10। তাহলে ব্যবসায় রামের লাভ 450 টাকা, যদুর লাভ কত? ধরি মোট লাভ, ধরে নিচ্ছি, মোট লাভ সমান x টাকা। অতএব রাম পাবে কত? রামের আনুপাতিক ভাগার 9/9 প্লাস 12 প্লাস 10 ইন্টু x টাকা সমান 9x বাই, আচ্ছা 12 10 22 আর 9 31 এত টাকা। তাহলে শর্তানুসারে 9x বাই 31 ইজ ইকুয়াল টু, রামের লাভ কত বলেছে? 450, বা x ইজ ইকুয়াল টু 450 ইন্টু 31/9, 5 9 45 0, বা x সমান, এটা 0, 5 1 5 3 5 15, 0 5 1 5 3 5 15, অর্থাৎ মোট লাভ এখানে লিখবে। অতএব মোট লাভ সমান 1550 টাকা, ঠিক আছে? মোট লাভ এইটা। আর যদুর লাভ, রাম শ্যাম যদু শেষে আছে, অতএব যদুর লাভ বলে যদুর লাভ সমান, এর আনুপাতিক ভাগ 10 বাই যোগ করে 31 হয়েছিল ইন্টু 1550 এত টাকা। এটা গুণ করলে 50 হয়ে যাচ্ছে,
500 টাকা। যদুর লাভ হয়ে যাচ্ছে 500 টাকা। দেখো যদুর লাভ 500 টাকা। 2 এর দাগের হলো, নেক্সট দেখো 3 এর দাগে যাচ্ছে। ঠিক এইভাবে করবে অঙ্কটা। একটি নীলের লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা x, আয়তঘনের তল সংখ্যা, আচ্ছা চোঙের তল সংখ্যা, নীলের লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা x, নীলের লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা x, অতএব চোঙের তল সংখ্যা x সমান 3, লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা 3টি। ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে যে আয়তঘনের তল সংখ্যা y, আয়তঘনের তল সংখ্যা সমান y, y সমান আয়তঘনের কটা তল থাকে? 6টা তল। ঠিক আছে, আয়তঘনের 6টি তল থাকে। আয়তঘনের তল সংখ্যা y, তাহলে a এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অতএব x প্লাস y প্লাস a সমান কত হচ্ছে? 3 প্লাস 6 প্লাস a সমান 9 প্লাস a। তাহলে x প্লাস y প্লাস a পূর্ণবর্গ হবে a সমান 0 হলে, কারণ 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যা 3 এর বর্গ। ঠিক আছে, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যা 3 এর বর্গ। তাহলে a সমান 0 হতে হবে, a সমান 0 হলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 4এরটা দেখো। চার বলছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা গোলকের ধরে নিচ্ছি, ধরি প্রথমে গোলকের ব্যাসার্ধ ধরে নেব, ধরে নিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করছি, তারপর দ্বিগুণ করব, বক্রতলের ক্ষেত্রফল বের করব। ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই r স্কয়ার বর্গ একক। ঠিক আছে, ধরি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। তাহলে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে সমান 2r একক। অতএব তখন বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই 2r তার হোল স্কয়ার বর্গ একক সমান 4 পাই ইন্টু 4 r স্কয়ার বর্গ একক, 16 পাই r স্কয়ার বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কতটা বাড়লো ক্ষেত্রফল? ক্ষেত্রফল বাড়লো সমান 16 পাই r স্কয়ার এত বর্গ একক মাইনাস 4 পাই প্রাথমিক ছিল, 4 পাই r স্কয়ার এত বর্গ একক সমান 12 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস যেটা হয় সেটা প্রাথমিকের উপর হয়। ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার এত বর্গ এককে বৃদ্ধি পায়, কতটা বাড়ে? 12 পাই r স্কয়ার, 12 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি পায় 12 পাই r স্কয়ার বাই 4 পাই r স্কয়ার বর্গ একক, আর 100 বর্গ এককে বৃদ্ধি পায় 12 পাই r স্কয়ার ইন্টু 100 বাই 4 পাই r স্কয়ার এত। এটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে সমান 300। ঠিক আছে, দেখো এটা 4 3 12 পাই r স্কয়ার কেটে গেল। তাহলে এবার অ্যান্সার লিখে দেবে, সেম এই ক্যালকুলেশনটা এক্সাক্ট করবে। এবার অ্যান্সার লিখে যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 300%।
ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার এইভাবে শেষে লিখবে যে ক্ষেত্রফল বৃদ্ধি হলো টেনশন, যেটা যে অ্যান্সার চাইবে সেটা সেইভাবে অ্যান্সার লিখবে। নেক্সট দেখো 5 একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্রে ও কেন্দ্রবৃত্তের বিডি এর মান চেয়েছে। এওবি ব্যাস, এসিবি, এওবি, এ সিবি, আর আছে সি এর সঙ্গে ই বিন্দু যোগ করা আছে, এটা ই বিন্দু, হ্যাঁ এটা যোগ করা আছে, আর আছে ও কমা ডি যোগ করা আছে, এটা ডি বিন্দু, ও কমা ডি যোগ করা আছে। আর কি করা আছে? আর কিছু করা নেই। 140 ডিগ্রি আর এটা 150 ডিগ্রি বলা আছে, এটা বলা আছে 140, এইটা 150 বলা আছে, কিন্তু এটা 150 কোনোভাবে, ও এসি তো 150 দেখতে কোনোভাবে লাগছে না। হ্যাঁ আচ্ছা, চেয়েছে বিইডি, বিইডি কোণের মান। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে কোণ এওডি সমান 140, অতএব কোণ বিওডি কত? 180 থেকে 140 বিয়োগ করে দাও, 40 ডিগ্রি হয়ে গেল, এই কোণটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা কোণ পাওয়া যাবে। আচ্ছা এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি সমান 90 ডিগ্রি, এই কোণটা পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 90, আচ্ছা এটা তো 150 কোনোভাবে সম্ভব না, কারণ এটা 90 যখন, এটা যখন 90, এটা 150 হলে এই দুটো কোণের সমষ্টি তো দুটো কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 230 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই কোণটার মান এমন বলেছে, এটা কাজে লাগানো যাচ্ছে না, কারণ এই কোণটা 150 হলে, এই কোণটা যদি আমরা মান বের করতে পারি সঙ্গে সঙ্গে এর অ্যান্সার চলে আসবে, কিন্তু এই কোণটার মান এমন অড টাইপে দিয়ে দিয়েছে যে 150 তো কোনোভাবে হবে না, রেঞ্জটা ভুল দেওয়া আছে, কারণ এই কোণটা ভেবে দেখো, এটা ব্যাস, এটা ব্যাস, এটা হচ্ছে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90, তাহলে এই এসিবি ত্রিভুজের এটা 90 আর এটা 150, দুটো কোণের সমষ্টি হয়ে গেল 230 ডিগ্রি, 90 আর 150 240 ডিগ্রি। তাহলে এটা তো কোনোভাবে সম্ভব নয় যে তিনটে কোণের সমষ্টি 180, দুটো কোণের সমষ্টি 240, সেটা তো অসম্ভব। ঠিক আছে, এই মানটা কোনোভাবেই 150 হবে না। আমরা কোনো একটা মান ধরে নিয়ে করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই মানটা মনে করো, সাপোজ আমরা নিচ্ছি যে ধরো 70 ডিগ্রি, 70 মতো নিচ্ছি, 70, তাহলে মানটা কত হচ্ছে? তাহলে 90, 9 সাথে 16, তাহলে এইটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা 20 হয়ে গেলে, আর এই মানটা পেয়ে গেছি। আচ্ছা এবার এই মানটা পেয়ে যাব, 9 সাথে 16, 160, তাহলে এটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360, তাহলে এটা হয়ে যাচ্ছে 140 প্লাস 90 প্লাস 70, তাহলে 210 আর 9 300, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ এই কোণটা 60 ডিগ্রি। তাহলে শুধুমাত্র বাকি থাকছে এবার, না এইটুকু কোণটা বাকি আছে, এটা 60 ডিগ্রি হবে না, 4টে কোণে এইটুকু কোণটা বাকি আছে। এটা পাওয়া গেল অর্ধবৃত্তস্থ কোণ। এবার এই বৃত্তচাপ আমরা বৃত্তচাপের হিসাবে দেখতে থাকি। দেখো বৃত্তচাপের হিসাবে দেখলে যে এই যে এই বৃত্তচাপের সাপেক্ষে, এই এডিবি বৃত্তচাপের সাপেক্ষে এইটা 40 ডিগ্রি, তাহলে এই দিকটা কত? এই দিকটা হচ্ছে 220, তাহলে এইখানটা পুরোটা হয়ে যাচ্ছে 110। দেখো এই যে এ বি ডি বৃত্তচাপের সাপেক্ষে, এডিবি একটু কম লিখছি আমরা, কম লিখে করে দিচ্ছি, বৃত্তচাপের সাপেক্ষে এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 220, তাহলে এই যে এসিডি কত হয়ে যাচ্ছে? এসিডি হয়ে যাচ্ছে, এই যে এসিডি, তাহলে 210, 20 অর্ধেক 110 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই ত্রিভুজে চলে যাও, 110 আর আমরা 70 ধরে নিই, যেটা 70 হবে না, আরো 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 কম হবে, 70 চেয়েও কম হবে, কারণ 70
এই ত্রিভুজের, তাহলে এই যে এ সি ই ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ তো, তাহলে এইটা 110 আর এটা 70, তাহলে 110 আর 70 দুটো মিলেই হয়ে যাচ্ছে 180। এই 50 আর এরকম কিছু একটা মান হবে। হ্যাঁ, এখানে লেখো যে বি এ সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, 50 ডিগ্রি নাও, ঠিক আছে। 50 ডিগ্রি নাও, বোঝাতে পেরেছি যে এইটা কেন 150 ডিগ্রি হওয়া সম্ভব নয়, এটা মনে করো 50 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই যে ত্রিভুজ এবার ত্রিভুজ এ সি ইতে চলে যাও। এর এই কোণটা 50 ডিগ্রি জানা, আর এই কোণটা আমরা 110 বের করেছি সম্পূর্ণটা। তাহলে এই যে এ ই সি সমান কত, এ ই সি ইজ ইকুয়াল টু 180 থেকে এইটা 50 আর এই ওপরটা 110, 50 প্লাস 110 বিয়োগ করে দাও, 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। হলো, এটা 20 ডিগ্রি। কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র এ বি ডি বৃত্তচাপে চলে যাবে, কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে 220 ডিগ্রি, মানে প্রবৃদ্ধ এও ডি ইজ ইকুয়াল টু 220 ডিগ্রি। তাহলে এই যে এ সি ডিটা তার অর্ধেক 110, এটা 110 আর এইটা মনে করো 50। হ্যাঁ, এটা 50 ডিগ্রি হবে, মানে বই যেটা ভুল যাচ্ছে সামনে একটা হবে না, ঠিক আছে, এটা 50। তাহলে এই যে এ সি ই ত্রিভুজে চলে যাও, এই কোণটা 110 জানা, এটা 50, তাহলে 180 থেকে এদের সমষ্টি বিয়োগ করে দাও, এটা 20 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। নেক্সট দেখো, 5 হলো 6 অঙ্ক। এটা সংশোধনটা করে নেবে, সংশোধনটা যেটা হবে 5 দাগের অঙ্কটা, এই যে ছবিটায় 150 ডিগ্রিটা শুধু 50 ডিগ্রি হবে, 150 ডিগ্রিটা শুধু 50 ডিগ্রি হবে। 6টা বলছে cot স্কয়ার থিটা ইন্টু 4 cosec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ। cot স্কয়ার থিটা ইন্টু 4 cosec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, 4 cosec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, তাই তো, এইটাকে। এবার দেখো, এটা পূর্ণবর্গ আকারে প্রকাশের জন্য cot স্কয়ার থিটা, তাহলে 4 ইন্টু এটা cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, তাহলে cot স্কয়ার থিটা ইন্টু 4 প্লাস 4 cot স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, গুণ করলে এটা হয়ে যাচ্ছে 4 cot স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার cot টু দি পাওয়ার 4 থিটা, আর cot স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা 1, তাহলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2 cot স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2 cot স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার। দেখো সূত্রে পড়ে যাচ্ছে 2 cot স্কয়ার থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। দেখে নাও, সহজ প্রসেস। নেক্সট দেখো 7 সাথে বলা আছে এক্স বাই ওয়াই প্রপোর্শনাল এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক। একদমই সহজ অঙ্ক, এক্স বাই ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই আছে, তাই তো, এক্স প্লাস ওয়াই। তাহলে বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু k1 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে 1 নম্বর দাও। আর ওয়াই বাই এক্স আছে এক্স মাইনাস ওয়াই, বা ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে 2 নম্বর দাও। আচ্ছা, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। দুটোকে গুণ করো, 1 ইন্টু 2 করে পাই, দুটোকে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে বাঁ দিকে গুণ হবে, ডান দিকে গুণ হবে। তাহলে এটা k1 এক্স প্লাস ওয়াই ইন্টু k2 এক্স মাইনাস ওয়াই, এইটা কেটে গেল, বাঁ দিকটা পুরো উপর নিচ কেটে গেল, মানে 1 পড়ে আছে, বা 1 ইন্টু এটা দেখো k1 আর k2 কে পাশাপাশি নিচ্ছে, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই k1 k2, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে k1 আর k2 সেপারেটলি ধ্রুবক, মানে তাদের গুণফলটাও ধ্রুবক,
তাহলে 1 বাই তাদের গুণফলটা সেটাও ধ্রুবক। এখানে কমা হবে, k1 কমা k2, 1 এর সঙ্গে একই রকম লাগছে, k1 কমা k2 অশূন্য ভেদ ধ্রুবক। 8 কি বলছে, 2√3 সেমি ব্যাসার্ধের নীলের গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান 2√3 সেমি। এইটা গোলক, এই গোলক থেকে যে সর্বাপেক্ষা বড় ঘনক কাটা যাবে এইটা, তার কর্ণটা গোলকের ব্যাসের সঙ্গে সমান হবে এইটা, ঠিক আছে। সবচেয়ে বড় যে ঘনক কাটা যাবে তার কর্ণ এবং গোলকের ব্যাস সমান হবে। ধরি ঘনকের বাহু সমান a সেমি, অতএব ঘনকের কর্ণ √3 a সেমি। আচ্ছা, আর গোলকের ব্যাসার্ধ জানি, গোলকের ব্যাস সমান 2 × 2√3 সেমি = 4√3 সেমি। শর্তানুসারে তাহলে √3 × a = 4√3, তাহলে a = 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ঘনকের বাহু 4 একক। আচ্ছা, তাহলে ঘনকের আয়তন কত হচ্ছে, 2√3 সেমি ব্যাসার্ধ, তাহলে ঘনকের ব্যাস হয়ে যাচ্ছে 4√3 সেমি, ঘনকের বাহু a একক ধরে নিচ্ছি, তাহলে ঘনকের কর্ণ √3 × a, তাহলে a = 4, তাহলে ঘনকের বাহু, অতএব ঘনকের বাহু 4 সেমি, অতএব ঘনকের আয়তন সমান বাহু কিউব এত ঘনসেমি, 4 × 4 = 16, 4 × 16 64 ঘনসেমি, ঠিক আছে। দেখো ঘনকের আয়তন আসছে 64 ঘনসেমি, এটাই অ্যান্সার হবে। হলো ঘনকের আয়তন। নেক্সট দেখো 9 দাগে যাচ্ছে, 9 দাগেরটা। 9 দাগের বলছে কে এর মান কত হলে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত হবে। আচ্ছা, সমীকরণটা হচ্ছে 6x² + x + k, 6x² + x + k = 0। ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী জানি আলফা + বিটা - b/a, তাহলে এখানে b হিসেবে 1 আছে, তাহলে -1/6, আর আলফা × বিটা c/a সেটা শুধু 1/6 হয়ে যাচ্ছে, দুটোই কিছু না, এটা 1/6 না, এটা k/6 কে আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বের করতে হবে, যে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে α² + β² = a + b² - 2ab 2α β সমান -1/6 তার স্কয়ার -2 × k/6, এটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে, বা এটাই হয়ে যাচ্ছে 1/36 k/3 = 36 লসাগু, এটা 1 12 -12k, এইটা আছে। তাহলে এইটাই আবার বলে দেওয়া আছে 25/k শর্তানুসারে, তাহলে হয়ে যাচ্ছে শর্তানুসারে 1 - 12k/36 = 25/36,
এটা কেটে দাও, তাহলে 1 - 12k = 25, বা -12k = 25 - 1, বা -12k = 24, বা k = 24/-12, বা k = -2 চলে আসছে। দেখো k = -2, তাহলে k এর মান অ্যান্সার লিখবে, k এর মান হবে -2। k এর মান -2 হলে হ্যাঁ 20 বর্গের সমষ্টি এত হবে, মানে 25/36 হবে। স্টেটমেন্টটা কিন্তু লিখবে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট লেখা অবশ্যই জরুরি। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, যেখানে হবে k = -2 হলে 20 বর্গের সমষ্টি 25/36 হবে। 9টা হলো 10-এর। 668 পেজ, এবিটি টেস্ট পেপারের সলিউশন। এবিসি ত্রিভুজে বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এটা এ বি সি ডি ও ই বিন্দুতে ছেদ করেছে মনে করো, ঠিক আছে। আচ্ছা, এবি আর এসি বাহুকে এই সমান 2AD, এই সমান AE = 2AD। এটা ছবিটা সেরকম হয়নি, কিন্তু যেটা বিষয়বস্তু সেটা আমাদের বুঝতে হবে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল, এটা একটু নিচে দিয়ে হলেই, এটা একটু নিচে টেনে হলেই হয়ে যেত। সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এই সমান 2AD, এই সমান 2AD। তাহলে এখানে বলেছে ডিবি ইজ টু ইসি, ডিবি ইজ টু ইসি এর মান চেয়েছে। তাহলে আমাদের যেটা হয়ে যায় যে এডি বাই ডিবি = AE বাই ইসি হয়, ঠিক আছে। আচ্ছা, কি বের করতে হবে? ডিবি ইজ টু ইসি, বা এটা এডি আছে, এখানে ডিবি দিয়ে দাও। আচ্ছা, AE = 2AD দিয়ে দাও, সহজেই হয়ে যাবে। তাহলে এডি এডি কেটে গেলে কি বের করতে হবে? ওপরে আছে ডিবি, কোনাকুনি যদি গুণ করে নেই, ডিবি ইন্টু 2AD = ইসি ইন্টু AD, বা ডিবি বাই ইসি। তাহলে কি নিলে ওপরে কি নিলে ম্যাচ করবে? ডিবি বাই ইসি, ডিবির সঙ্গে 2AD, তাহলে এখানে হবে 2AD। আর আচ্ছা, ডি বলেছে ডিবি ইজ টু ইসি, ডিবির সঙ্গে 2AD, তাহলে ডিবির সঙ্গে 2AD মানে নিচে 2AD, হ্যাঁ, আর ইসি আর এডি। তাহলে এটা ডিবি ডিবি কেটে গেলে, এই এডি এডি কেটে গেলে ডিবি বাই ইসি = 1/2। অতএব ডিবি ইজ টু ইসি = 1:2। অ্যান্সার লিখবে ডিবি ইজ টু ইসি এর মান 1:2। অ্যান্সার লিখবে ডিবি ইজ টু ইসি এর মান 1:2, ঠিক আছে। নেক্সট দেখো 11টায় যাবো। সাইন থিটারে কিছু দেওয়া নেই, এগুলো থিটারে থাকতে হবে। সাইন থিটা প্লাস কোসেক থিটা = 2, থিটা দেওয়াই নেই এখানে। সাইন থিটা প্লাস কোসেক থিটা = 2, সহজ অঙ্ক। তাহলে সাইন থিটা কোসেক মানে 1/sin থিটা, ঠিক আছে, 2। তাহলে সাইন থিটা লসাগু, এটা গুণ হয়ে গিয়ে সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, +1 = 2। তাহলে সাইন স্কোয়ার থিটা +1 = 2 sin থিটা, বা
সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো তারপর এইটা যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা সাইন থিটা সমান 1। অতএব কোসেক থিটা সমান কত হচ্ছে? কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 সমান 1। কোসেক থিটা সমান 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সাইন থিটা টু দি পাওয়ার 2025 প্লাস কোসেক থিটা টু দি পাওয়ার 2025। তাহলে অতএব সাইন থিটা টু দি পাওয়ার 2025 প্লাস কোসেক থিটা টু দি পাওয়ার 2025 এর মান 1, তার পারে 2025 প্লাস 1 তার পারে 2025। 1 এর পারে 2025 মানে 1ই হবে, এটা 1 তাহলে 2। অতএব লিখে দেবে যে সাইন থিটা তারপরে 2025 প্লাস কোসেক থিটা তারপরে 2025 এর মান 2, কারণ 1 এর পারে যত বেশি মান থাকুক সেটা 1ই হবে, 1 এর পারে যাই থাকুক। নেক্সট দেখো লাস্ট অঙ্ক আজকের ক্লাসের এবং 661 পেজের 4 দাগের লাস্ট অঙ্ক, 4 দাগের। x bar is equal to 12, n is equal to 10। x bar is equal to 12, n is equal to 10 বলা আছে। আচ্ছা, summation of i is equal to 1 to n, summation of i is equal to 1 to n xi minus 8 এটার মান চেয়েছে, তাই তো? তাহলে এখানে x বার মানে কি? x বার মানে হচ্ছে যেহেতু এখানে nটা পদ আছে, তাই তো? তাহলে অতএব x1 প্লাস x2 প্লাস xn বাই n is equal to 1 to n আছে, এইটা is equal to 12। তার মানে বা x1 প্লাস x2 প্লাস xn এর মানটা হয়ে যাচ্ছে 12n। হ্যাঁ, আচ্ছা, n এর মান আবার 10 বলে দেওয়া আছে। তাহলে n এর মান 10 হয়ে গেলে তাহলে x1 প্লাস x2 প্লাস x10 ইজ ইকুয়াল টু 12 ইন্টু 10 সমান 120 হয়ে গেল। এটা কিন্তু মেন ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাবে x1, এইটা সমান একবার দেখো সহজেই মানটা হয়ে যাবে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 10 n এর মান xi মাইনাস 8। তাহলে x1 মাইনাস 8 প্রথম পদ, x2 মাইনাস 8 দ্বিতীয় পদ, এইভাবে গিয়ে গিয়ে এটা হয়ে যাবে x10 মাইনাস 8। তাহলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস x10 মাইনাস 10টা পদ 8 10 এ 80 হয়ে যাচ্ছে। এই যোগফলটা এখান থেকে 120 হয়েছে, মাইনাস 80 সমান 40। দেখো কত সহজে মানটা বেরিয়ে গেল। তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস 8 এর মান, অতএব সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস 8 এর মান হয়ে যাচ্ছে 40 যখন n ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের অঙ্ক দিয়েছে শেষে। আচ্ছা দেখে নাও, এই হলো 661 পেজের 1 2 3 4 4টে দাগের সলিউশন। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে এবং 661 আগের পেজ 639 পেজের সলিউশন আছে, 639 পেজের সলিউশন করবো আমরা পরের ক্লাস। ওকে, থ্যাংক ইউ।